হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর গতকালকেই তোমাদেরকে এই ভিডিওটা পোস্ট করতাম। আমার গলার অবস্থা এতটাই খারাপ, তোমাদেরকে কি বলবো। একটানা তো কথা বলতেই পারছি না, গলা পুরো বসে আছে। কেন জানি না। সেই যে অনুষ্ঠানের থেকে আরম্ভ হয়েছে, আজকে এত কটা দিন কেটে গেল, তাও একই অবস্থা। যদিও বা ভিডিওটা কবের জানো তো, দোলের দিনের ভিডিও। এই লাস্ট আমার কাছে ভিডিওটা ছিল, আর কোনো ভিডিও নেই। কালকের থেকে যা ভিডিও আসবে একদম রোজেরটা রোজ যেরকম ভিডিও আগে পোস্ট করতাম সেরকমই ভিডিওটা ভেবেছিলাম তোমাদের গতকালকেই দেবো। গতকালকে আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল, আমি ভিডিওতে ভয়েস দিতেই পারছিলাম না। আজও গলাটা পুরো ভার হয়ে আছে। 2-3 বার করে গরম জল খেয়ে খেয়ে গলাটা তাও এখন একটু ছেড়েছে, গলা থেকে আওয়াজ বেরাচ্ছে। দিনটা ছিল দোলের দিন, তবে দোলের দিনটা এত বছরের তুলনায় এই বছরটা একদমই অন্যরকম কাটলো। কেন জানো তো, এক তো বাপের বাড়িতে ছিলাম, আগের দিন আগের ভিডিওটায় তোমাদের দেখিয়েছিলাম রাত্রিবেলায় চলে এসেছিলাম, পরের দিনই ছিল দোল। ভেবে তো ছিলাম একরকম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে গেল আরেক রকম। চারিদিকের কাজকর্ম ছড়ানো দেখে মাথা আর কাজ করছে না, কোথা থেকে কাজ আরম্ভ করব। কালকে রাত্রিবেলায় প্রায় বাজে তখন 1টা অবধি আমি সমস্ত মোটামুটি যতটা পেরেছি, রান্নাঘর, আলমারি, শোকেসগুলো, ড্রেসিং টেবিল তো গোছানোই ছিল, মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 7:30। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে নামতে নামতে বেজে গেল প্রায় 8:30। তারপরে কাজে হাত দিলাম, সকালবেলা যা জামা কাপড় টাপড় থাকে ছেলের সেগুলো ধুয়ে মেলে আসলাম। তারপরে ঘরে এসে দোনোমনো করছিলাম কি করব। কাজের দিদিকে দিয়ে কি ঘর মোছাবো? তোমাদের দাদাভাই বলল আজকে দরকার নেই, একটা কাজ করি, শাশুড়ি মায়ের ঘরে তো অনেক কিছু জিনিস আছে, কিছুই তো আনা হয়নি, তো সব কিছু নিয়ে আসি। এই বলে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আনবেই যখন, আগে বাবানের টেবিলটা নিয়ে আসো। টেবিলটা আমার খাটের সামনে না থাকলে না সব থেকে বেশি অসুবিধা হয় ওর দুধের কৌটো টৌটোগুলো রাখার জন্য। ওটাও তোমাদের দাদাভাই সকালবেলা নিয়ে আসলো, এনে বাসি ঘরটা ঝাঁট দিয়ে গোপালকে আগে তুলে খেতে দিয়ে দিল। তারপরে আমি টুকিটাকি কাজ আরম্ভ করে দিলাম। ভাবলাম এই বেসিনের দিকটা আগে পরিষ্কার করি। তোমাদের দাদাভাই বলল এই পাশটা আগে পরিষ্কার করো, আমি তাহলে মেশিনটা নিয়ে আসবো। একবার ভেবেছিলাম জানো তো, যে মেশিনটা শাশুড়ি মায়ের ঘরেই রেখে দেব, আমাদের ঘরের দিকে এখন আর আনবো না, একটু ফাঁকা ফাঁকাই থাকবে, মানে বেসিনের এই জায়গাটা। তারপরে আবার কি হলো বলো তো, আমার শাশুড়ি মায়ের ঘরে আমাদের পাশের বাড়ির কাকিমা ভাড়া চলে এসছে। ভাড়া কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়ার একটুই ইচ্ছে ছিল না, শুধু দিয়েছে কারণ কাকিমারা যেহেতু একদম পাশেই থাকে, কাকিমাদেরও ঘর আরম্ভ হবে। এই হয়তো 2-4 দিনের মধ্যেই কাকিমাদের ঘর ভাঙবে, সেই কারণে কাকিমারা ঘর পাচ্ছে না, তো শাশুড়ি মায়ের ঘরটায় থাকবে বলে ঠিক করেছে। তো দেখো দোলের দিন ছিল, কাজ ঘরে করছিলাম, মেশিনে মানে মেশিনটা ঢোকাবো বলে জায়গাটা পরিষ্কার করছিলাম, আর তার মধ্যেই দেখি ভাই আর জয়ী কিন্তু চলে এসছে। সকাল সকাল ও বাড়ির সমস্ত কাজ করে গোপালকে পুজো টুজো দিয়ে রং খেলতে বেরিয়েছে, কারণ ওরা আবার তাড়াতাড়ি ঢুকে যাবে রং খেলে, কারণ ওদের যেহেতু আবার কালকেই চলে যাওয়া, জানো তো, জয়ী আর ভাই ওরা কিন্তু কালকেই চলে যাবে। তো ওদেরকে দেখে না আমার আরও বেশি মানে ভয় লাগছিল, কারণ এই বছর তো আমি রং খেলবও না, কাউকে রং দেবও না। তো সেই কারণে ওদেরকে দেখে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এই দিকে। যে ভাই বলল, আমি বললাম না দিস না, কারণ ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো আমি যদি রং ঠং মাখি আরও ছেলের ঠান্ডা লাগবে, সেই ভেবে আমি বলেছি কিন্তু রং দিস না। আর রং জিনিসটা জানো তো আমি ছোট্টবেলার থেকেই পছন্দ করি না, রংটা আমার কোনোদিনও ভালো লাগে না। এখানে বিয়ে করে আসার পরেও কেউ আমাকে কোনোদিনও রং দেয়নি, এমনকি তোমাদের দাদাভাইও না। কিন্তু যবের থেকে আমার যা এসছে তবের থেকে ও আমাকে রং দেয়। প্রতি বছর কেউ না দিলে ও রং দেবেই। আমি ঘরের ভেতরে যতই ঢুকে থাকি একবার না একবার বেরোবই কোনো কাজে, তখন কিন্তু ও রং দেবেই। সেই কারণে আমি কি করি বলো তো, দেরি করি না, বেরিয়ে যাই তাড়াতাড়ি, জানি রং তো দেবেই, আবার স্নান হয়ে গেলে কাজ হয়ে গেলে তখন আরও বিরক্ত। তো যাই হোক, দেখো এখানে সবাই একটু একটু করে আবির দিতে বললাম, বেশি দিতে বারণ করলাম। এখানটা রাখো, এখানটা রাখো, এটা দিয়া দিতে হবে, তো ভেজা নিজে মুছবো।
দেখি ফোন আছে। আরে তুই হচ্ছে ব্রাহ্মণের না কি বলে তোমার পাজি এই চলুন দে হ্যাঁ দে ভালো করে জামাইবাবু পাইনি তুমি না না আমি কি বলছি পাই দাও আমি কি বললাম বলো তো একটা কথা ও দিলুটকে মানির পায়ে ধরে মানির পায়ে ধরে হ্যাঁ মানির পায়ে ধরে না তুমি ইয়ে করবে কোথায় ভালো করে পায়ে দেব না মানির পা ধরে না বল ভাই পায়ে ধরে আবির দিয়ে সুন্দর করে নমস্কার করতে হবে যে বছর যেন 4 মাস যেন আমি আসতে পারি মানে বছর 4 মাস আমি থাকতে পারি এই দে তোদেরই আবির দে কি মা আবির আছে কি হয়েছে ভালো করে দিয়ে গুলো এ বাবা দিদারে চলে না এতক্ষণ মনে করে এই মনা মনা ছোটোবেলায় জানো তো ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে থাকতাম আর আমার ঠাকুমা খুব চিৎকার করতো ও যেহেতু রঙে ভয় পায় ওকে কেউ রং দিবি না আর আমার ছোটো কাকা কারোর কথা শুনতো না হাত ধরে টেনে বাইরে নিয়ে আসতো রং দেওয়ার জন্য আমার মেয়ে কিন্তু রং খেলতে ভালোই বাসে কিন্তু এইবার ওর শরীরটা ভালো নেই এই যে অনুষ্ঠানের একটা ধকল গেল ঠিকমতো ঘুম ঠুম নেই তো তারপরে পরীক্ষার একটা প্রেশার ছিল সব মিলিয়ে মিশিয়ে ওরও শরীরটা ভালো ছিল না বলেই ছিল যে মা রং খেলবো না আমি বলেছিলাম ঠিক আছে ঘরেই থাক কিন্তু সেই কথা কি আর কেউ শোনে মামা ওরা চলে এসছে ব্যাস আর কি রং দেওয়া আরম্ভ হয়ে গেছে তারপরে মেয়ে বলল মা রং যখন দিয়েই দিয়েছে তাহলে আমি একটা কাজ করি বেরিয়ে যাই বাইরে আমি বললাম বাইরেই চলে যা কারণ আমি এখন ঘরের দিকের কাজ করব তুই বেকার ঘরের মধ্যে থাকিস না আরও সব কিছু রং হবে আজকেই সব জিনিস কিন্তু ঢুকিয়ে দেবো এই দেখো এখানে আমার দেওরকে দিয়ে তোমাদের দাদাভাই ধরলো মেশিনটাকে ঢুকিয়ে দিলাম আর সোফাটাকেও কিন্তু ঢোকানো হয়ে গেছে ব্যাস এবার ছেলেকে দিয়ে আসলাম জায়ের ঘরে খাইয়ে দাইয়ে এবার আমি আমার মতো কাজ আরম্ভ করলাম বাজে ঘড়িতে ওই 10:30 11 মতো ওই দেখো মেয়ে এখনও জামা ছাড়েনি তবে জামা ছাড়বে ছেলে আবার দুধ তুলেছে তো পুরো জামা ঠামায় ভর্তি হয়ে গেছে সেই কারণে মেয়ে দৌড়ে আবার নিয়ে এসে বললো মা ওকে একটু মুখটা ভালো করে মুছিয়ে দাও ওকে মুছিয়ে টুচিয়ে আবার দিলাম জামা ছাড়িয়ে দিলাম তারপরে আবার মেয়ে নিয়ে গেল তারপরে মেয়ে রঙের জামা কাপড় পরে মানে একটা জামা কাপড় পরে বাইরে বেরিয়ে গেল তো আমি বললাম সকালের টিফিন এখনও কেউ করেনি শুধু বিস্কুট চা খেয়েছে তো আমিও জিনিসপত্র ঢোকানোর তালে আর মানে টিফিনটা বানানো হয়নি ভাবলাম বিছানার চাদরটা পেতে গিয়ে তারপরে সকালের টিফিন বানাবো সকালবেলা যেহেতু সবাই 8:30 9টা 9:30টার সময় চা বিস্কুট খেয়েছি তো কারোরই এখন সেরকম খিদে নেই আর মনা গুলু ওরা খেয়েছিল পাউরুটি দিয়ে চা সেই কারণেই ভাবলাম সকালের টিফিনটা আরেকটু পরে বানাই সকালের টিফিন বলতে আজকে বানাবো চাউমিন সেটা বানাবো পরে তোমাদেরকে দেখাবো চলো পরে এই চাদরটার কথা অনুষ্ঠানের দিন তো চাদরটা পেতেছিলাম আজকে ভাবলাম একবার পাতি সব কিছু গোছাগুছি পরিষ্কার তো কালকে রাত্রিবেলায় করে রেখেছি রাত্রিবেলায় আর চাদরটা তুলতে পারিনি ওর মধ্যেই শুয়ে পড়েছিলাম আর না রাত্রিবেলায় চাদরটা তুলতে হয়েছিল কারণ বাবান পটি করেছিল সকালবেলায় আবার বাবান বিছানার মধ্যে বমি করলো আবার চাদরটা আমাকে তুলতে হলো তারপরে ভাবলাম এই চাদরটা পাতি আর চাদরটা জানো তো বিশাল বড় ওদিকে সবাই তো বাইরে রং খেলছে আর আমার জাওরাও কিন্তু বাইরে রং খেলতে বেরাবে এই বছর আমার না খুব মনটা খারাপ লাগছে কেন জানো তো আজকে প্রায় ধরো 8-9 10 বছর হবে গোপাল আমার ঘরে আছে কোনো বছর মিস যায়নি আমি কিন্তু প্রতিবার গোপালকে ভোগ দিয়েছি এইবারেই দিতে পারলাম না অন্নপ্রাশনের দিন যখন চাদরটা পেতেছিলাম তখন বুঝতেই পারিনি যে চাদরটা এত সুন্দর মানে চাদরটার দিকে কেন বিছানাটার দিকে তাকানোর মতো আমার কাছে সময় ছিল না এখন পাতার পরে বুঝতে পারছি যে চাদরটা কত সুন্দর আমি কিন্তু এই ডিজাইনটা নিয়েছিলাম জানো তো এই ডিজাইনের চাদরগুলো কিন্তু বেশ ভালো লাগে আর চাদরটা কটনের না চাদরটা হচ্ছে একটু সিল্ক সিল্ক ভাব আসলে চাদরটা যদি একটু সিল্ক ভাব না হয় তাহলে এই ডিজাইনটা কিন্তু ফুটবেই না তো আমি এরকম নিয়েছি দেখো দুটো পদ্ম এরকম কোনায় কোনায় পদ্ম ফুল আর মাঝখানটায় ঠিক এরকম বড় দুটো টেডি চাদরটা কি ভালো লাগছে আর বিছানায় পাতার পরও দেখতে কতটা সুন্দর লাগছে তাই না অনলাইন থেকে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু যা হুড়োহুড়ি হয়েছে সেদিন আমি নিজে পেতেও বিছানাটা মানে ঠিকঠাক করে পাতাও হয়নি
আর চাদরটা বুঝতেও পারিনি, মানে ঘরে কতটা ভালো লাগছে চাদরটা দেখতে। এই রকম একটা বিছানা পাতা থাকবে আর সবসময় বিছানাটা একটু টান টান করে পাতা থাকবে, আর মানে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হবে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে তো এখন আর উপায় নেই, এক্ষুনি এনে ছেলেকে শোয়াবো। ছেলেকে শোয়ালেই পুরো বিছানায় ও ঘুরতে থাকে আর চাদর থাকে না। আর এই চাদরগুলো যেহেতু একটু সিল্ক ভাব, তো সেই কারণে কিন্তু চাদরগুলো গুটিয়ে যায়, জানো তো? তো রাখা যায় না চাদরগুলো। ছেলে শুলেই পুরো গুটিয়ে যায়। এই কারণে আমি একদম যে সুতির বিছানার সঙ্গে লেগে থাকে চাদরগুলো, ওগুলোই এখন পাতি। কিন্তু আজকে খুব ইচ্ছে হলো যে চাদরটা পাতি, দেখি বিছানায় পেতে কীরকম লাগে। আমি নিজেও তো একটু দেখিনি, ভাবলাম তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। দারুণ লাগছে কিন্তু, তাই না? কমেন্ট করে বলো তোমরা কারা কারা এই চাদরগুলো কিনেছো অনলাইন থেকে। আমারটা নিয়েছিল 550 টাকা। 550 টাকা নিয়েছিল দুটো বালিশের ওয়ার। আর বিছানার চাদরটা তো বিশাল বড়, দুটো বালিশের ওয়ার আছে, বালিশের ওয়ার দুটো বিশাল বড় বালিশের ওয়ার। তো চলো, এ বিছানা গোছানো হয়ে গেল, এবারে ঘরটা ঝাঁট দেবো, কাজের দিদি চলে এসছে, ঘরটা ঝাঁট দিয়ে দেবো, তারপরে ছেলেকে ভাবছি খাওয়াবো। আজকে সকালবেলায় দিদি এসছিল, অনেক সকালবেলায়। দিদিকে বললাম, দিদি আজকে কোনো মতেই সকালবেলা আমার কাজটা করতে পারবে না। দিদি বললো, একটা কাজ করি, তুমি সব জিনিসপত্র ঢোকাঢুকি করো আর আমি বাসনটা মেজে দিয়ে চলে যাই, তুমি গুছিয়ে নাও, তারপরে আমি আসবো, এসে শুধু ঘরটা মুছে দেবো। তারপরে দিদি এসছিল ধরো প্রায় 11:30 12:30। তো এই টাইমটায় কিন্তু আমার সমস্ত কিছু গোছাগুছির কাজগুলো হয়ে গেছিলো। দিদি আসলো, দিদি ঘরটা মুছে দিয়ে গেছে। আর দেখো আমি এখানে সব কিছু বাইরের দিকে বার করে দিয়েছি, এখনও কতগুলো কাচাকুচি আছে, সেগুলো করব বলে বাইরের দিকে বার করে দিয়েছি। আর এখানে জল ভরে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে ধুইয়ে দিচ্ছি। ওরা তো সবাই রং খেলার জন্য বেরিয়ে গেছে। আর এদিকে আমার জায়ের ঘরে আমার ছেলে ঘুমাচ্ছিল, দেখতে পারলে? ওই দেখো, তোমরা অনেকেই তো কমেন্ট করো জায়ের ঘরে পাঠাও না, যা কি কোলে নেয় না, জায়ের কাছে তো কোনো সময় দেখি না। ওই যে সবসময় আমি বলি না, ভিডিও করি না, ম্যাক্সিমাম টাইম আমার ছেলে বলতে গেলে আমার জায়ের ঘরেই থাকে, বুঝেছো? মনা থাকুক চাই না থাকুক, আমার জায়ের ঘরেই বেশিরভাগটা থাকে। তো যাই হোক, ওদের কাছেই আছে এখনও। তো আমি, ওরা একটু পরে রং খেলতে বেরাবে, তো আমি বললাম আমারও কাজ হয়ে গেছে, তো এরপর আমার কাছে দিয়ে দেবা। আমি ওকে ঘরে শুয়ে রাখবো বা একটু সোফাতে শুয়ে টিভি চালিয়ে দেবো, ও শুয়ে শুয়ে সুন্দর গান দেখে। শুধু একটু খেয়াল রাখতে হয়, কারণ সোফা দিয়ে তো পড়ে যাওয়ার ভয় আছে, একটু খেয়াল রাখতে হয়। আর না হলে নিচেই বিছানা করে দেবো, ঠিক করেছি। সবাই তো চলে গেছে। আর দেখো এখানে আমি মানে বাইরের দিকে রং খেলতে চলে গেছে। গুলুকেও বলেছি একদম এই দিকটায় আর রং এখন নিয়ে আসবি না, আমি সব কিছু পরিষ্কার করে ঠরে দিচ্ছি, তারপরে তুই এই দিকটায় আসবি, কারণ আবার নালে নোংরা হয়ে যাবে। সবাই রং খেলতে চলে গেছে। এই জবা গাছের এই গোড়াটায় গুলু বসে বসে জল নিয়ে বেলুন দিয়ে ফোলাচ্ছিল। আমি এখন ধুয়ে ঠুয়ে দেখো উঠোন বাড়ি পরিষ্কার করে দিচ্ছি, এরপরে গিয়ে চাউমিন বানাবো। ভেবেছিলাম একবার বানাবো না, তারপরে তোমাদের দাদাভাই বললো না বানাও, অল্প অল্প খাই, আবার দুপুরে কখন রান্না হবে তার ঠিক নেই, একটু একটু চাউমিন খাই, কারণ ইচ্ছে করছে, অনেক দিন চাউমিন খাই না। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে বানাবো। আমি এই দিকের কাজটুকু একটু সেরে নিই, চাউমিন বানিয়ে তারপরে আমি এই দিকের কাচাকুচিগুলো করব। আজকে আর ছেলেকে স্নান করাবো না, একেবারে সকালবেলাতেই ওকে পরিষ্কার করে দিয়েছি, ওকে আর স্নান করাবো না। গতকালকে রাত্রিবেলায় আমার শাশুড়ি মা আমার যা কচুর শাক দিয়েছিল, তো আমার তো আর কাটার টাইম নেই, আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল। তো কচুর শাকটা ভাবছি আজকে রান্না করব। তো দেখো কচুর শাকটা ধুয়ে রাখছি, কিন্তু প্রথমে বুঝতে পারিনি, কচুর শাকটা তো জলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে দেখলাম প্রচণ্ড হাত চুলকাচ্ছে, কচুটা এত হাত চুলকাচ্ছে। কিন্তু খেয়েছি যখন একটুও গলা চুলকায়নি, কারণ আমি যখন কচুটা সেদ্ধ করেছি তখন একটু লেবু দিয়ে দিয়েছি, তো কচুটায় কিন্তু আর গলা ধরেনি, কচুটা খুব ভালো ছিল। কিন্তু এই যে ধোয়ার পরে আমি বুঝতে পারছিলাম হাত চুলকানো কাকে বলে। এদিকে ঘরে এসছি, এখন চাউমিনটা ভেজাবো, তো বেশি চাউমিন করব না, ছোট ছোট 3টে প্যাকেট চাউমিন করব। আর এই দেখো ছেলের জন্য একটা তাল মিছরি আনা হয়েছে, যেহেতু গরম পড়ছে তো বারবার ওকে একটু জল দেবো বোতলে করে, তো শুধু জলটা ও একদমই খেতে চাইছে না, তো সেই কারণে ভাবছি দুটো একটা করে একটু তাল মিছরি দেবো জলের ভেতরে, তাহলে ও খাবে। আর তাল মিছরি খেলে কিন্তু ঠান্ডা লাগাটাও নাকি কমে, তো মেয়েকেও আমি ছোটোবেলায় দিতাম। এখানে দুটো মতোই চাউমিন করব। গুলুও বললো চাউমিন খাবে না, আমিও খাবো না, আমি পাউরুটি খেয়েছি তো, তো ওরা বাবা মেয়ে দুজনে খাবে, তাই অল্প একটুই চাউমিন করতে নিয়েছি।
কালকে রাত্রিবেলায় বাড়ি এসে আমার তো চোখ কপালে উঠে গেছিলো কখন কি কাজ গোছাবো। এই যে আজকে একদম 12:30টার মধ্যে সব কাজ গোছানো হয়ে গেছে, আমার যেন একটু শান্তি হচ্ছে। শুধু গিফটগুলো বাঙ্কারে তোলা হয়নি, সকালবেলা কিন্তু বাঙ্কার টাঙ্কার সব গোছানো হয়ে গেছে। গিফটগুলো রেখেছি তোমাদেরকে দেখিয়ে তারপরে তুলবো। এই দেখো গিফটের মধ্যে ছেলে পেয়েছে এরকম রাইস কুকার, প্রায় 2-3টে। তো তার মধ্যে একটা আমি নামিয়ে নিয়েছি, গতকালকে রাত্রিবেলায় বার করেছি। আর ওই যে ইলেকট্রিক কেটলিটা দেখছো ওইটা, এই দুটো আমি বার করেছি কারণ ছেলেকে আজকের থেকে দেবো সলিড ফুড আরম্ভ করব, বুঝেছো। একবেলা করে ছেলেকে একটু একটু করে এখন ভাবছি সলিড খাবার দেব, কারণ এমনি ছেলে না দুধ হজম করতে পারে না। আর তারপরে তো মানে দুধ না হলেই ওর ভালো হয়। আর সেটাই ভাবছি যে এখন থেকে যদি অল্প অল্প করে সলিডটা আরম্ভ করি তাহলে ওর খাওয়ার একটা অভ্যেস দাঁড়াবে। সত্যি কথা বলতে ছোটোবেলায় মেয়ে খুব বমি করতো বলে তখন বয়সটাও অল্প ছিল, ভয় পেয়ে যেতাম খাবার দাবার খাওয়ালে যদি কিছু হয়। সেই ভেবে কিন্তু মেয়ে বমি করতো, খেতে চাইতো না, আমিও আর খাওয়াতাম না। কিন্তু বয়সের সাথে সাথে এখন তো সবই অভিজ্ঞতা হয়েছে। এইবার ঠিক করেছি ছেলেকে খুব তাড়াতাড়ি এই সমস্ত খাবারগুলো খাওয়াবো। সেই কারণে কিন্তু রাইস কুকারটা আমি নামিয়ে নিলাম আমার সুবিধার জন্য। দেখো গিফটে পাওয়া অনেক কিছুই আছে, সেই কারণে ভাবলাম যে না, ওর জিনিস ওর কাজেই ব্যবহার করব। অনেক ভালো ভালো গিফট পেয়েছে, তোমাদেরকে দেখাবো, খুব কাজের জিনিস পেয়েছে। এদিকে আমি তো চাউমিনটা করছিলাম আর মেয়ে আমি ভেবেছিলাম মনে হয় রং খেলতে বেরিয়ে গেছে, দেখি না ও এখনও বেরায়নি। বলছে মা একটু পরে যাব, একটুখানি রং খেলেই চলে যাব স্নান করতে। কারণ ওর মামা ওরা তো চলে গেছে, ওর কাকিরা যখন বেরাবে তখন বেরাবে, কাকিরা এখনও বেরায়নি, সেই কারণে ও আর বেরায়নি। আর আমি ভেবেছিলাম মনে হয় ও চলে গেছে, তারপরে দেখলাম না, কাকিদের ঘর থেকে বেরাচ্ছে। সলিড ফুডের মধ্যে আজকে দেবো ছেলেকে ফার্স্ট আমি আপেল পিউরি। তবে জানো তো প্রথম তো এটা মানে করাটা ঠিক বুঝে উঠতে পারিনি। এটা পিউরি করে দিলে হয়তো ছেলে আরও বেশি ভালো খেত। চলো আজকে সেদ্ধ করেই নিয়েছি, সেটাই খাওয়াবো। দেখেছো কত আনন্দ, জানি না কতটুকু কি খাবে। তো দেখি বাবা, আ করো আ করো আ করো আ। এখন আমরা যা খাই না তাতেই ও খাওয়ার জন্যই করে, তার জন্যই আজকে ভাবলাম না, আপেলটা রয়েছে একটুখানি আপেল সেদ্ধটা দিই। মানে যখনই দেখবি ওই দানা দানা একটু আসছে আবার হাতে, ওইটাকে আবার একটু ডলে তারপরে মুখে দিবি। একদম লেই লেই হয়ে গেছে মুখটা করছে দেখো। বাবা ভালো পাপা, এই যে ভালো ভালো, আ আ আ করো আ করো আ করো। ওটাই 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 ওর সব খাবারে আমি জানি আমাকে খুব যুদ্ধ করতে হবে। আমার মেয়েও ছোটোবেলার থেকে এগুলো কিছু খায়নি, 2.5 বছর বয়স অবধি শুধু দুধই খেয়েছে। দেখো মুখটা করছে দেখো তবে একেই এখন থেকে দেওয়া আরম্ভ করলাম, এর অভ্যেস হবে। আর আমার মেয়েকে তো কোনোদিনও মানে বমি করতো আর অক তুলতো বলে কোনোদিনও দিইনি, একে অল্প অল্প করে দিয়ে দিয়ে অভ্যেস করব। ভালো লেগেছে দেখেছো। আমার ছেলের মধ্যে ছোট্টবেলার থেকে একটা অভ্যেস কি দেখেছি জানো, ও না চেবায়, তাই না মনে? ছোট্টবেলা থেকে ওকে দুধ খাওয়াতাম, তাও কিন্তু ও চিবিয়ে চিবিয়ে দুধ খেতে, জানো ও চেবানোর অভ্যাসটা ছোট্টবেলার থেকে। এই দেখো ওকে দিচ্ছে তো, ও বুঝে গেছে যে ওটা চিবাতে হয়, মুখে দেওয়ার পরেই না চিবাচ্ছে, মুখটা করছে দেখো। ওলে বাবালে, ওলে বাবা, ওই বাবা তা আজকে প্রথম খাবার খেয়েছি আমার বাবা তা। ছেলেকে প্রথম দিন মেয়ের খুব ইচ্ছে ছিল যে মা আমি খাওয়াবো, আমি বললাম ঠিক আছে খাওয়া। তবে জানো তো ছেলে এইভাবে না ঠিক খেতে পারছিল না। এখন তো ওকে সলিড ফুড আরম্ভ করে দিয়েছি, দোলের দিনের ভিডিওটা, তার মানে বুঝতেই পারছো অনেক দিন আগে। এখন কিন্তু ওকে আমি অন্য রকমভাবে সলিড ফুডগুলো খাওয়াচ্ছি, তোমাদের সঙ্গে সবই আস্তে আস্তে শেয়ার করব। সত্যি কথা বলতে আমিও ভিডিওতে দেখেছি বাচ্চাদেরকে এইভাবে অল্প অল্প করে খাওয়ালে না বাচ্চাদের খাওয়ার অভ্যেসটা চলে আসে। আর বাবান যেহেতু দুধ খেয়ে বারবার করে বমি করে, সেই কারণে দুধের পরিমাণটা ওর আমি কমিয়ে দেব। যাই হোক এদিকে দেখো প্রায় বাজে 2টো, আমি রান্নাবান্না বসিয়েছি। কচুর শাক হবে, ডালের বড়া দিয়ে আর ছোলা দিয়ে করছি কচুর শাক, তার মধ্যে চলে গেছে কারেন্ট। ওদিকে ভাত করব, কচুর শাক করব, ডাল করব, আর একটা যেন কি করেছিলাম অতটা আমার মনে পড়ছে না।
যাই হোক, রান্নাবান্না এই করেছি দোলের দিনকে, আর সেরকম একটা কিছুই করিনি, কারণ ওই যে প্রথমেই বললাম মনটা খারাপ ছিল, গোপালকে কিচ্ছু একটু করে দিতে পারিনি। পরে একটা সময় টাইম হলে অবশ্যই গোপালকে একটু ভোগ রান্না করে দেব। বুঝতেই তো পারো এখন একার হাতের সংসার, ছেলে ছোট, সব দিকটার ম্যানেজ করে উঠতে পারি না। তো চলো, আজকের ভিডিওটা না বেশি বড় করিনি, মানে এই অবধিই রেখেছিলাম, যেহেতু আগের দিনের অনেক ভিডিও ছিল সব দিয়ে এই অবধিই রেখেছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।